প্রথম দিনের সাক্ষ্যে সন্তান হত্যার ন্যায় বিচার চাইলেন শিশু রামিসার বাবা মা। এজলাসের বাইরে আসামির কথা বলা বন্ধ করার নির্দেশ আদালতের। রাশিয়ার সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশের যুবক বিক্রির অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সি সিলগালা। মন্ত্রী বললেন, সিন্ডিকেট বলে কিছু থাকবে না। মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকে চলাচল করায় ১ মাসের কারাদণ্ড সহ অর্থদণ্ড। ঢাকার আরও ৫০০ পয়েন্টে বসবে এআই ক্যামেরা। যে কারণে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে যে ট্রাফিককে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছে। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারীদের মানববন্ধন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। হামে ৩ জেলায় আরও ৪ জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যেগুলির ফাঁদে ওই টপ আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল ফুট করে জরিমানার ব্যবস্থা করব। বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধারের পর দাফন। মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। বেশি ওঠার আসে ৫-৭ মিনিট পরে নিয়ে এখানে যখন আনা হয়েছে, কুমির তখন ওই ঘাটের থেকে করে এখানে এইছে। যে সতর্ক থাকা উচিত, যেরকম কুমিরে মানুষ লোক ধরে এরকম নামবো না বা লক্ষ্মী মন্দ, এটা তো সবাই বোঝে না। পশ্চিমবঙ্গে ভরাডুবির পর ভাঙনের সংখ্যা তৃণমূল কংগ্রেসে। বহিষ্কার আর পদত্যাগে বিশৃঙ্খলা। মমতার ডাকে সাড়া দিচ্ছেন না বিধায়করা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার। ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন রামিসার বোন রাইসা আক্তার। এছাড়া আরও কয়েকজন সাক্ষ্য দেবেন আজ। এখন পর্যন্ত ১৬ জন সাক্ষী আদালতে উপস্থিত আছেন। এর আগে সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের এজলাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে এজলাসের বাইরে আসামির কথা বলা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানির শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। এ মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্ত কর্মকর্তা সহ মোট ১৮ জন সাক্ষী রয়েছে। সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার ১ মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। শিশুর রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের আরও তথ্য জানতে চাই। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এ পর্যন্ত কতজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো আর কতজন দিতে পারেন, সে সাথে সাক্ষ্যতে কি কি উঠে এসেছে? শিশু রামিসা হত্যা মামলায় 12 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন একজন চিকিৎসক সাক্ষ্য দিচ্ছেন। মূলত জনাকীর্ণ এজলাসে পিনপত নির্জন যে সাক্ষ্য দিয়েছেন, পাশাপাশি পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিচ্ছিলেন, তারাও কান্না করছিলেন যখন তারা সাক্ষ্য দিচ্ছিলেন, কারণ তারা নিজ চোখে এবং তারা যে ময়নাতদন্ত করেছেন, পুরোথাল রিপোর্ট করেছেন, জব্দ তালিকা প্রস্তুত করেছেন, সব মিলিয়ে তারা যে বিশ্বস্ত যে বর্ণনা সেটি তারা আজকে আদালতে তুলে ধরছেন। এবং তারা যখন বর্ণনা তুলে ধরছিলেন তখন উপস্থিত সকলেই একেবারে নীরব ছিলেন, নীরব রয়েছেন। তারা শুনছেন যে কিভাবে একজন শিশুকে, অবুঝ শিশুকে এভাবে হত্যা করা যায়, সেই বর্ণনায় তারা আজকে দিচ্ছেন। তবে আমি যতটুকু জানতে পেরেছি যে মোট ১৭ জনের মতো সাক্ষ্য দিবেন, তার মধ্য থেকে এখন পর্যন্ত ১২ জনের হয়ে গিয়েছে। আর হয়তো ২-১ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজকেই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগামীকাল যদি আজকেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়, আগামীকাল হয়তো আসামির পক্ষকে আত্মপক্ষে সমর্থনের সুযোগ দিবেন। এরপরে এই মামলাটি যুক্তিতর্কে
পরবর্তীতে এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে। বলা হচ্ছে যে এই মামলাটি দ্রুত গতিতেই রায়ের পর্যায়ে যাবে এবং খুব দ্রুতই এই মামলাটির রায় ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করছেন এখানে রামিসার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে যমুনা টেলিভিশন কথা বলেছিল। তিনি বলছিলেন যে তিনি তার এই সন্তানের হত্যার তিনি বিচার চান, তিনি ন্যায় বিচার চান এবং এরকম নৃশংস ঘটনা যাতে আর কখনো না ঘটে সেই বিষয়ে এরকম একটি সাজায় তিনি প্রত্যাশা করেন আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি এই মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর তিনি বলছিলেন যে যারা সাক্ষ্য দিচ্ছে তাদের অকাট্য প্রমাণ তারা উপস্থাপন করতে পেরেছেন। যদিও এখন পর্যন্ত 12 জনের যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে তাদেরকে জেরা করেছেন আসামি পক্ষে যিনি স্টেট ডিফেন্স রয়েছেন তিনি জেরা করেছেন। জেরাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রামিসার মা তিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি তথ্য উঠে এসেছে। রামিসার মা তিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি তার সাক্ষ্যতে বলেছেন, কেঁদে কেঁদে তিনি বলেছিলেন যে তিনি বারবার তার অনুরোধ এরকম না নৃশংস ঘটনায় তিনি আজকে আদালতে বর্ণনা করছেন। সুরতাল রিপোর্ট যারা করছেন তারাও এই নৃশংস ঘটনার এভাবেই বর্ণনা করছে তাদের জবানবন্দিতে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনায় মাত্র 15 দিনেই রাজধানীতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে, কিন্তু গত 19 মে একজন মোটরসাইকেল চালক তার নম্বর প্লেটের পেছনের 3টি ডিজিট থেকে সড়কে চলাচল করে। এআইকে ফাঁকি দেওয়ার অপরাধে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে 1 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ 500টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে ঢাকার 120টি পয়েন্টে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট চালু হবে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা আনতে কাজ চলছে বলে জানান তিনি। আসলে গতকাল আমরা সক্ষম হয়েছি যে কাজটা করেছে তাকে ধরার ক্ষেত্রে। তার নাম হচ্ছে লাবলু হক, বয়স 38, তার পিতা হচ্ছে আব্দুল হক, মাতা হচ্ছে আনোয়ারা বেগম এবং সে লালবাগের একজন অধিবাসী। যে কারণে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে যে ট্রাফিককে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছি। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোতায়েন করা হচ্ছে বিপুল সংখ্যক পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকটিকে 24 সালের পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। যে কোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। চেয়ারম্যান খুরশিদ আলমকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে সোমবার রাতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। দুপুরে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্রিফিংয়ে বলা হয়, গ্রাহকের গচ্ছিত অর্থের নিরাপত্তার জন্য একটি দক্ষ পরিচালনা পর্ষদ প্রয়োজন। তা না হলে আমানতকারীরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। আলমের দোসর একজন ফ্যাসিস্টকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে মানি না এবং এই চেয়ারম্যানকে আমরা ব্যাংকে প্রবেশ করতে দিব না। চেয়ারম্যান হিসেবে আমরা তাকে মানি না। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং পূর্বের যে এমডি ছিল জনাব ফারুক হোসেন সাহেব তার পুনর্বহাল চাই। এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য সচেতন গ্রাহক ফোরাম যত ধরনের আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে আমাদের অবস্থান আমরা সৃষ্টি করব। এদিকে ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ বন্ধ ও চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন আন্দোলনকারীরা। রংপুরে জাহাজ কোম্পানি মোড়ে ইসলামী ব্যাংকের নিচে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ব্যাংকটিকে আবারও পতিত ফ্যাসিস্ট চক্রের পৃষ্ঠপোষকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এজন্য আওয়ামী লীগের দোসর খুরশিদ আলমকে ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। কুমিল্লায় কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংকের শাখার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। এছাড়া চট্টগ্রাম, চাঁদপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা মানববন্ধন হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 3 মাস ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চলবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্যই জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 64 জেলায় চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি এই বছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ব্রিফিংয়ে বেসরকারি সকল মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের জন্য 10 ভাগ সিট খালি রাখার নির্দেশনা দেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের চিপার ভিতরে পানি রাখে, এগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরও 4 জনের। এর মধ্যেই ফরিদপুর মেডিকেলে উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে 2 শিশুর। এ নিয়ে ফরিদপুরে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 20 জনে। 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 54 জন। সিলেটে 24 ঘন্টায় হ্যামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 67 জন। মোট চিকিৎসাধীন 265 জন। গোপালগঞ্জে হামের উপসর্গে মারা গেছে 1 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম ও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে প্রবাস ফেরত ছেলেসহ বাকি সন্তানদের নিয়ে বাড়িতে ফিরছিলেন মা, তবে জীবিত নয়, ফিরছেন কফিন বন্দী হয়ে। পুলিশ জানায়, ঢাকা থেকে যশোর যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকা ভাঙা অংশের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালক সহ একই পরিবারের 4 জন মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে ফিরেছে ছেলে। তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূরজাহান বেগম। ছেলে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। স্থানীয়রা জানায়, ভোর 4:30টার দিকে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা নূরজাহান, তার 2 সন্তান আরিফ ও আয়েশা এবং চালক জাহিদ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়েছে ট্রাকের পিছনে যাইয়া। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় মালয়েশিয়া ফেরত নূরজাহানের আরেক সন্তান রাকিবেরও। আহত 2 শিশু ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। আর আমার ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জন হসপিটালে ভর্তি আছে। লাশের যে অবস্থা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো যাচাই বাছাই করে এই ডেড বডি ওনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে হস্তান্তর করে তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়। জারিন অর্নি, যমুনা নিউজ।
এছাড়াও 2 জেলার সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন প্রথম সিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের করে নতুন ব্রিজ এলাকা থেকে মজ্জার টেকের দিকে যাচ্ছিলেন দুর্গা মল্লিক ও তার ছেলে বৃধান মল্লিক। প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুর্গা মল্লিক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ছেলে বৃধানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এছাড়া নওগাঁর তুলসীগঙ্গা ব্রিজ এলাকায় বাস চাপায় একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়ার 8 ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে শিশু ফাতেমা গোসল করতে দিঘিতে নামে। স্থানীয়রা জানায়, ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন। মাজার ও আশপাশের এলাকাতেই থাকতেন তারা। যেই দিঘির পারে হেসে খেলে বেড়ে ওঠা, সেখানেই নিথর দেহে ফাতেমা। সামনেই সন্তানের পোশাক হাতে নির্বাক বসে আছেন মানসিক ভারসাম্যহীন মা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামে 7 বছর বয়সী ফাতেমা। হঠাৎ শিশুটিকে কামড়ে ধরে পানিতে টেনে নেয় কুমিরটি। উদ্ধার তৎপরতা শুরু করে মাজারের লোকজন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগ। প্রায় 8 ঘন্টা পর ভোরের দিকে উদ্ধার হয় ফাতেমার মরদেহ। কালকে রাতে ধরে সারাক্ষণ মাটিতে গড়ি করছে, কান্নাকাটি করছে। তার এই যে একটা উলনা ছিল, এই উলনাটা কাউকে দিচ্ছে না, কোলের ভিতরে নিয়ে সারে তুলতেছে। এই উলনাটা হলো মেয়েটার। ওর বাচ্চার সাথে সবার একটা সম্পর্ক ভালো ছিল, বাচ্চাদের মতনই আদর ব্যবহার করতো এবং ওর খাবারটা ওর যা হয়তো ওর মারে নিয়ে দিত। কুমিরকে খাতে টাতে দিত, খুব ভালোবাসতো, কিন্তু তারপরে সেই কুমির আজকে ওরেই খেয়ে ফেলেছে। স্থানীয়রা জানায়, ফাতেমার বয়স যখন আনুমানিক 1 বছর, তখন থেকেই মা আর শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির ঘাট ও আশেপাশের এলাকা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। মাজার চত্বরে জানাজার পর শিশু ফাতেমাকে দাফন করা হয় কবরস্থানে। আজকে এই বাচ্চাটা চলে যাচ্ছে, আগামীকাল আরেকজন যাবে। কিছুদিন আগে একটা অবলা পশু কুকুরের নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে এখানে। সব মিলিয়ে আমরা এখানে আমাদের জীবন সহ সবকিছুরই একটা নিরাপত্তা চাচ্ছি। দেশি বিদেশি লোকরা মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জনশ্রুতি রয়েছে, খানজাহান আলী এই দিঘি খননের পর একজোড়া কুমির ছেড়েছিলেন। পুরুষটির নাম ছিল কালাপাহাড় আর নারী কুমিরটির নাম ছিল ধলাপাহাড়। তাদের সবশেষ বংশধরের মৃত্যু হয় 2015 সালে। এর আগে আরও কয়েকটি কুমির ছাড়া হয়। বর্তমানে দিঘিতে একটি কুমিরই রয়েছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা জাতি হিসেবেই ব্যর্থতা, সিলেটে এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সোনাতলা গ্রামে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে যান তিনি। এ সময় জামায়াত আমির বলেন, শিশু নির্যাতনের ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করা গেলে এই ধরনের ঘটনা কমে আসতো। শিশু ফাহিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। হামের প্রকোপ প্রসঙ্গে তিনি বলেন, এই রোগে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও দায় রয়েছে। সমালোচনা করেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির, বলেন এটি জনগণের সাথে প্রতারণা। ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত, আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। অংশীজনরা চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমু এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবার কথা 7 জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময়ে বেশি এগিয়ে আনা হয়েছে বলে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। মন্ত্রী জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে
পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রী এই বিষয়ে অবগত আছেন, তবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা চাইলে এই বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে সিনক্রোনাইজ করা, সেশন জটকে কমানো, এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। রাশিয়ান সেনাবাহিনীর কাছে 30 জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত এজেন্সিগুলো ইতোমধ্যে সিলগালা করা হয়েছে, তবে সরকারের কাছে দ্রুত এই 30 জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান পরিবারের সদস্যরা। 30 জন বাংলাদেশি যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় 30 জন বাংলাদেশি যুবকের পরিবার। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা। যে 30 জন ভাই এখন এই মুহূর্তে রাশিয়ায় আটকা পড়ে আছে, তাদের নিয়ে আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে করেই হোক, যে কোনো মূল্যে হোক। সেই 29 তারিখ চলে গেছে, আজ 2 তারিখ, এখনো আমাদের কোনো সমাধান মন্ত্রণালয় থেকে আমাদের দিনেই। এই জন্য আজ আমরা আইছিলাম, তা আমাকে মিছিল বা কোনো ব্যানার এই জায়গা টানাতে দিনে। বাংলাদেশের যে আসতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আমাদের স্বজনদের আমরা ফেরত চাই, আমাদের বাচ্চারা যেন এতিম না হয়। এদিকে সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অফিস ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন, তাহলে সে সরাসরি এই সেলে তারা অভিযোগগুলা দেবেন। আমার মন্ত্রণালয় হয়ে থাকে সেটা আমি নিষ্পত্তি করব। এছাড়াও মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। ইমেইল এবং জিমেইল আমরা একটা হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা আবার একটু ভোলায় যুক্ত হতে চাই। বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হয়েছে সেখানে। আমার সহকর্মী জুয়েল শাহ বিকাশ সেই খবর রাখছেন, তার সঙ্গে কথা বলবো। জুয়েল, ভোলায় কয়টি জানাজা হবে, সেখানকার একটু সার্বিক অবস্থা জানতে চাই। তোফায়েল আহমেদের জানাজা কিন্তু নামাজ শুরু হয়েছে। তো আমরা যেখানে রয়েছি এটি ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে কিন্তু এই নামাজের জানাজা কিন্তু এই মাত্রই কিন্তু শেষ হলো এবং এই জানাজা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মীরাও কিন্তু এই জানাজা অংশগ্রহণ করবেন এবং এই জানাজা শেষে কিন্তু তার মরদেহটি তার গ্রামের বাড়ি দক্ষিণ দিগুলদির কোরালিয়া সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে কিন্তু আরেকটি জানাজা হওয়ার কিন্তু কথা রয়েছে এবং সেই জানাজা শেষে কিন্তু তার যে পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানে কিন্তু তার স্ত্রী এবং মায়ের পাশে কিন্তু তাকে দাফন করার কিন্তু কথা রয়েছে। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক 2:45-র সময় কিন্তু তোফায়েল আহমেদের মরদেহ বাই হেলিকপ্টারটি ভোলা হেলিপ্যাড এলাকায় আসে এবং সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে এই ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেখানে নিয়ে আসার পরে তার পরিবারের লোকজন কিন্তু জানাজার সেখানে কথা বলেছেন এবং তাদের কথা শেষে কিন্তু জানাজা শুরু হয় এবং জানাজার নামাজ কিন্তু এখন শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তার যেই মরদেহটি সেটি কিন্তু দক্ষিণ দিগুলদি কোরালিয়া এলাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করবেন আমরা যেমনটা এখন জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ জুয়েল আপনাকে। সেই জঙ্গল সলিমপুরে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি। চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ, 2 বাহিনীর সদস্যরা এখনও সক্রিয়। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণে নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলছেন কর্মকর্তারা।
প্রায় ৩,১০০ একর আয়তনের জঙ্গল সলিমপুর, পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্তানা। যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ, এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। কেউ কাজ করতে গেলে 2,000 3,000 এইরকম দাবি করে। কারা এরা? আছে, পোলাপান আছে না। একটা ঘর তুলতে গেলে 3,000 টাকা 4,000 টাকা চাঁদা নিতে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আইতে আছে, নিতে আছে, না দিলে আপনার কাজ বন্ধ। যে এতে আর তারই চাঁদা দেওয়া লাগে না, আমগো পিঠের ভেতরে দুলুরে। আমরা গরিব মানুষ, আমগো বাবা। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অমুক অনেক কিছু বলতেছে। বসবাসরতদের দাবি, পাহাড়ে এখনও আছে বাহিনীর গোপন টর্চার সেল। চাঁদা না দিলে সেখানে নিয়ে গিয়ে চলে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। সুদাই না দন লাগছে, বাসার কাম করে টিয়া দিই মানছে, চান্দা টিয়া দেয়, আর নাইলে মা ফোলাফান নাগা ওই এইটাই দেওয়ার একটা আইসিন কুদুরা লইয়া গেছি, দইরা তো আবার 15,000 টিয়া দিয়া সুদাই রাহন লাগছে। টাকা আমার, ইট, সিমেন্ট, বালু, লেবার, ওদের কথা দাড়ি কমা, হাই ব্যান্ড, সেমিগুলো সবগুলো মেনে চলতে হইতেছে। না চললে ওই ওখানে রাস্তা না ছিল একটা নিয়ে রিমান্ডে দিতে ওই 160 মতো। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ দুই বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা। কেউ যদি এসে কাউকে লুকিয়ে এসে একটা ভয় দিয়ে কথা বলে যায়, আর সে যদি ভয় পেয়ে এটা দিয়ে দেয়, তাহলে তো সেটা হয়ে গেল সেই মোবাইলে কারো নাম ধরে হুমকি দিয়ে টাকা নেওয়ার মতো। যে ভয় পাচ্ছে সে দিয়ে দিচ্ছে। এইখান থেকে এ ধরনের চাঁদাবাজির সুযোগ রাখবো না। এখন আমাদের তো জানতে হবে বিষয়টা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4,000-এর বেশি সদস্য গত 9 মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু 24 মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর 31 মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। স্বাদ আর স্বার্থের সমন্বয় ঘটাতেই এই বৃদ্ধি। অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, তারপরও বড় বাজেটের পথেই হাঁটছে নতুন সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় হবে ঘাটতির অঙ্ক, আকার দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে প্রাপ্তির আশা করছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, আর মূল্যস্ফীতির হার 7.5%-এর মধ্যে বেঁধে রাখতে চায় সরকার। রিমন রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির অসহনীয় চাপ দীর্ঘদিন ধরেই সহ্য করছে দেশের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয়ও বেশি হচ্ছে কয়েক বছর। কর্মসংস্থানেও নেই সুখবর। এমন এক কঠিন সময় এসেছে বাজেট, আর কয়েকদিন পরই বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি মিলবে স্বস্তি? বাস্তবায়ন নিয়ে যথেষ্ট শঙ্কা থাকলেও জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে চলছে বাজেট দেবার প্রস্তুতি। ব্যয়ের অঙ্ক দাঁড়াতে পারে 9,38,000 কোটি টাকা। পরিচালন ও অন্যান্য এবং এডিপিতে রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ব্যয় বিভাজনে লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। 5% মোট দেশজ উৎপাদন তথা জিডিপির শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে নিয়ে যেতে হবে এবং তার মাধ্যমে গুণগত পরিবর্তন করতে হবে। বৈষম্য লাঘবের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। সেই জন্যে আমরা চাচ্ছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে করার।
বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি অর্থায়ন নিশ্চিত করা হবে। অন্যদিকে বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। ঋণ পুঞ্জীভূত হয়েছে এবং ঋণের বোঝা চাপিয়ে আমাদের সাধারণ মানুষকে নুজ্জ করে দিয়ে গেছে। ব্যাংক ব্যবস্থার 1/3 তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা সবসময় বলেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। অর্থনীতিতে যদি সবার অংশগ্রহণ থাকে তাহলেই কিন্তু ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাওয়া দরকার। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,12,000 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত খাত থেকেও নেওয়া হবে ঋণ। 3 লাখ কোটি টাকার এডিপির মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 37%। যদি আমার বাজেট ঘাটতিটা বড় হয়ে যায়, সেইটা সমস্যাকে আরো গভীর করে দেবে, আরো জটিল করে দেবে। কারণ এটা তো যেহেতু সাপ্লাই সাইডের প্রবলেমটা অ্যাড্রেসড, শুধু ঘাটতি দিয়ে তো হবে না, কিন্তু বাজারে যদি টাকাটা ঢুকে যায় এটা কোথাও না কোথাও দেখা দেবে। প্রবৃদ্ধি বাড়াতে সম্ভব হবে না, কারণ সাপ্লাই সাইডের প্রবলেমগুলো তো সংস্কার ছাড়া ঠিক হচ্ছে না। বাজেট বক্তব্যের শুরুতে কৃতজ্ঞ চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং স্বৈরাচার শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করবেন অর্থমন্ত্রী। প্রতি বছরই বাজেটে যে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয় তা অর্জন করা যায় না। এক্ষেত্রে অর্থায়নের ঘাটতি, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করা হয়। আগামী অর্থবছরের জন্যও বড় অঙ্কের বাজেট প্রস্তুত করছে অর্থ মন্ত্রণালয়, কিন্তু সেই বাজেটটি বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই বাজেটের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বাড়বে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। রাষ্ট্রীয় বরাদ্দ 300 থেকে বাড়িয়ে 600 কোটি টাকা করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, এতিমদের শুধু আশ্রয় নয়, দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন পুতুল বলেন, নতুন কর্মপরিকল্পনায় জনবল ও আর্থিক সংকট সহ নানা সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 6 মাস কাজ করলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন রূপে উন্মোচিত হবে। এবারে একটা বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব এবং সামাজিক যে সেফটি নেট, অর্থাৎ সমাজের যে আপনার সত্যিকার অর্থে দারিদ্রতা বিমোচনের যে সরকারের যুদ্ধ, তার মেজরিটি কার্যক্রম কিন্তু বেশিরভাগ সংখ্যক কার্যক্রম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অন্তর্কোন্দলের জেরে ভাঙনের শঙ্কায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিচ্ছেন না দলের বিধায়করা। সবশেষ বৈঠকে 80 ML-এর মধ্যে 60 জনই ছিলেন অনুপস্থিত। বহিষ্কার আর পদত্যাগে দলের মধ্যে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। তৃণমূলের অভিযোগ, মামলা হামলার ভয় আর অর্থের লোভ দেখিয়ে 15 বছর ক্ষমতায় থাকা দলটিকে ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। টানা 15 বছর যে দল পশ্চিমবঙ্গ শাসন করেছে সেই তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। বিজেপির ঐতিহাসিক বিজয়ের নির্বাচনে মাত্র 80 আসনে জয় পেয়েছে দলটি। নির্বাচনে ভরাডুবির পর নতুন সংকটে রাজ্যের বর্তমান বিরোধীরা। ক্রমেই অন্তর্কোন্দল স্পষ্ট হচ্ছে দলটিতে। সাবেক মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া দিচ্ছেন না দলের নবনির্বাচিত বিধায়করা। সবশেষ বৈঠকে 80 বিধায়কের মধ্যে 60 জনই অংশ নেননি। এদিকে পদত্যাগের ধাক্কা সামলাতেও হিমশিম খেতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন পৌরসভা থেকে পদত্যাগ করেছেন শতাধিক কাউন্সিলর। দলও ছাড়ছেন অনেক নেতা। এরই মধ্যে পদ ছেড়েছেন লোকসভার সদস্য কাকলি ঘোষ দস্তগীর।
সবশেষ দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহাকে। এর আগে নিজ দলের সমালোচনা করে পদ হারান সিনিয়র মুখপাত্র ডক্টর রিজু দত্ত। দলের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সরাসরি রাজ্যের ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করছেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে হামলা মামলার ভয় দেখিয়ে নেতাদের দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। অর্থের লোভ দেখানোর অভিযোগও তুলেছেন তিনি। বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে। চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দাবি, স্বেচ্ছায় তৃণমূলের অনেক বিধায়ক ও এমপি তাদের দলে যোগ দিতে আগ্রহী। ধ্বংস হয়ে গেছে তৃণমূল, এমন দাবিও করেন বিজেপি নেতারা। आप देखिए 4 तारीख रिजल्ट निकलने के बाद ही টিএমসি শেষ হয়ে গেছে। 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তাদের কাউকে দেখা যাচ্ছে না। তাদের 29 এমপি আর 80 এমএলএ রয়েছে, অথচ মমতা ব্যানার্জি একা একাই ঘুরে বেড়াচ্ছেন। দলে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির প্রভাব, নির্বাচনে পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম আইপ্যাকের ভূমিকায় ক্ষুব্ধ অনেক তৃণমূল নেতা। বিশ্লেষকরা বলছেন, দলে চলমান বিশৃঙ্খলার পেছনে সরকারি দলের চাপের পাশাপাশি মাঠ পর্যায়ে নেতাকর্মীদের এমন ক্ষোভেরও ভূমিকা রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার পরও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বোমা বর্ষণ, ড্রোন হামলা চলছে দুপক্ষের টার্গেটগুলোতে। এর আগে লেবানন কিংবা গাজায় ইসরায়েল রেড লাইন অতিক্রম করলে নতুন ফ্রন্টে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দেয় ইরান। এমন হুমকির পর ইসরায়েল হিজবুল্লাহ দুপক্ষের সাথেই আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে রাজি উভয় পক্ষ। থামছেই না ইসরায়েলি হামলা। মুহুর্মুহু বোমাবর্ষণে ধ্বংসযজ্ঞের পরিধি আরও বাড়ছে দক্ষিণ লেবাননে। মঙ্গলবারও সীমান্তবর্তী নাবাতিয়ে টায়ার সহ বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে আইডিএফ সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় হিজবুল্লাহ। একাধিক গ্রাম নিশানা করে ছোড়ে ড্রোন, নিক্ষেপ করে গোলা। লেবানন থেকে ছোড়া দুটি রকেট ভূপাতিতের দাবিও করে তেল আবিব। এর আগে ইসরায়েল লেবানন উত্তেজনা কমাতে তৎপরতা দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহ দুপক্ষের সাথেই যোগাযোগ হয়েছে তার। দাবি করেন, বৈরুতে নতুন করে স্থল সেনা না পাঠাতে রাজি তেল আবিব। হামলা বন্ধে সম্মত হিজবুল্লাহ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলও। তবে শর্ত দেয়, দক্ষিণ লেবাননে পরিকল্পনা মাফিক কার্যক্রম অব্যাহত রাখবে আইডিএফ সেনারা। এর আগে লেবানন ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি দেয় তেহরান। জানায়, তেল আবিব রেড লাইন অতিক্রম করলে তা নতুন ফ্রন্টে সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ফেস্তে যাবে এবং হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে যাবে তেহরান। ওই সতর্কবার্তার পরই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সমঝোতার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত লেবাননে তেল আবিবের জোরদার হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর কারণে মধ্যপ্রাচ্যে বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র, এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার এমন কথা বলছেন, তখন লেবাননে আরও তীব্র হয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা ছাড়িয়ে আরও ভেতরে প্রবেশ করেছে সেনারা, দখল করেছে নতুন নতুন এলাকা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ইরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে আর শান্তি আলোচনা নয়, সমঝোতার কাছাকাছি গিয়েও ভেস্তে যাওয়ায় শঙ্কায় চরম ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সে ক্ষোভ ঝেড়েছেন নেতানিয়াহুর ওপর, সতর্ক করেছেন কড়া ভাষায়। কেবল তাই নয়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। জানা গেছে, উত্তপ্ত ওই কথোপকথনে নেতানিয়াহুকে উন্মাদ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। বলেছেন, তার পদক্ষেপ শুধু ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকেও বিপদের মুখে ফেলছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে, সোমবারের ফোন আলাপে ট্রাম্প অভিযোগ করেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি ঘৃণা আরও বাড়ছে।
ফোনালাপের পরপরই আশাবাদী বার্তা দেন ট্রাম্প। লেবাননে আর অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা, হামলা চালাবে না হিজবুল্লাহ। তবে ডোনাল্ড ট্রাম্প হুমকি থামকি দিয়ে আগ্রাসী নেতানিয়াহুর লাগাম কতটা টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে অনেক বিশ্লেষকের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।